হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগত। আর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো রাসায়নিক বিক্রিয়া ও তার প্রকার। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। তো রাসায়নিক বিক্রিয়া ব্যাপারটা কী? কোনো একটি পদার্থ যখন ভেঙে যায় অর্থাৎ বিশ্লিষ্ট হয়, যেমন H2O, এটা যখন ভেঙে যাবে তখন কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস, H2+O2। কিংবা দুই বা ততোধিক পদার্থ যখন পরস্পর রাসায়নিক সংযোগ ঘটে বা পরস্পর যুক্ত হয়, যেমন H2+Cl, এটা যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? HCl। তখন অণুর গঠনের যে রূপান্তর ঘটে তার ফলে কি হয়? এর মধ্যে যেসব পদার্থ আছে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে। তো যে বিক্রিয়ার মাধ্যমে এই ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটছে অণুর গঠনের রূপান্তরের ফলে, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো এখানে আমাদের বিক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়নি। এখানে আমাদের এর আগে একটা 2 দিতে হবে, এর আগে 2, আর এখানে 2, এখানে 2। এবার বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া গঠনের শর্ত কী, এটা আমরা কেন লিখছি? এই 2, এর আগে 2টা কেন লিখছি? সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া গঠনের শর্তের মধ্যে পড়ে। তো রাসায়নিক বিক্রিয়া গঠনের শর্তটা কি? প্রথমে কি আমাদের বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। কি বিক্রিয়ক পদার্থ? এখান থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ক পদার্থর মধ্যে যে কটি পরমাণু থাকবে ঠিক সেই কটি পরমাণু এই উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মধ্যেও থাকবে। মনে করুন এখানে বিক্রিয়ক পদার্থ 2টি আছে, A আর B। এখান থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলো C আর D। এখানে যেহেতু দুটো বিক্রিয়ক পদার্থ আছে, ঠিক একই রকমভাবে এখানে 2টি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হতে হবে। তো এই হলো রাসায়নিক বিক্রিয়া গঠনের শর্ত। এখানে আমাদের কি ছিল? প্রথমে ছিল H2O, আর এখানে H2+O2, দুটো বিক্রিয়াজাত পদার্থ। এখন এই বিক্রিয়ক পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা কটা? এখানে আছে 3টি, আর এখানে আছে 4টি, H2+O2। তো আমাদের এই সংখ্যাটা সমান করতে হবে। এখানে O কটা আছে? O পরমাণুর সংখ্যা 2টো, তার মানে এখানে এর আগে আমাদের 2 দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন পরমাণু 4টি হয়ে যাচ্ছে, তাই এর আগে আমরা 2 দিচ্ছি। এই জন্য রাসায়নিক বিক্রিয়া গঠনের শর্ত কি? বিক্রিয়ক পদার্থের মধ্যে যে কটি পরমাণু থাকবে ঠিক সেই কটি পরমাণু বিক্রিয়াজাত পদার্থের মধ্যে উৎপন্ন হবে। এই হলো রাসায়নিক বিক্রিয়া গঠনের শর্ত। এরপর আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারে চলে আসব। প্রথম কি আছে? প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ। মনে করুন A একটি মৌলিক পদার্থ, B আর একটি মৌলিক পদার্থ। তো এরা পরস্পর বিক্রিয়া করে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে AB। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে দুটি মৌলিক পদার্থ সরাসরি পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে বা যুক্ত হয়ে নতুন বিক্রিয়াজাত পদার্থ রূপে AB উৎপন্ন করছে। এখানে এই যে বিক্রিয়াটা ঘটছে এটাই হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তো এটার একটা বাস্তব উদাহরণ দিই। আমরা বাড়িতে যে রান্না করি কাঠকয়লা দিয়ে, তার মধ্যে কি থাকে? কার্বন। আর রান্না করার সময় নিশ্চয়ই সেটা বাতাসের মধ্যে রেখেই করা হয়, মানে বায়ুর মধ্যে খোলা অবস্থাতেই করা হয়। তো তার মধ্যে বায়ুতে থাকে অক্সিজেন।
তো কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে কার্বন ডাই অক্সাইড CO2। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক পদার্থে কার্বনের সংখ্যা 1, বিক্রিয়াজাত পদার্থ কার্বনের সংখ্যা 1, বিক্রিয়ক পদার্থে অক্সিজেনের সংখ্যা 2, বিক্রিয়াজাত পদার্থে অক্সিজেনের সংখ্যা 2। তো এখানে আমাদের সমানই আছে। তো এই প্রত্যক্ষ সংযোগ এর যে সংজ্ঞা দেব সেটা আমরা কিভাবে বলবো? যে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কোনো যৌগের উপাদান মৌলগুলি সরাসরি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে, সেটাই হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এর আরেকটি উদাহরণ কি? মনে করুন একটি ম্যাগনেসিয়াম তার Mg, সেটাকে অক্সিজেনপূর্ণ কোনো গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো হলো। তো ম্যাগনেসিয়াম অক্সিজেন পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড এর অণু। তো এই হচ্ছে আমাদের প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষণ বিক্রিয়া। এরপর আমরা চলে আসব বিয়োজন বিক্রিয়াতে। বিয়োজন এই কথাটার মধ্যে আমরা বুঝতে পাচ্ছি কোনো যৌগিক পদার্থের অণু বিয়োজিত হবে, অর্থাৎ ভেঙে যাবে, গিয়ে কি হবে? এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থের অণু গঠন করবে। যেমন H2O, এই অণুটা ভেঙে গিয়ে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস তৈরি করবে। এখানে আমাদের অক্সিজেনের 2টো পরমাণু, তাই 2 দিলাম, হাইড্রোজেনের 4টি হলো, তাই 2 দিলাম। তো কি হচ্ছে? বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে একটি যৌগিক পদার্থের অণু সেটা ভেঙে গিয়ে এক বা একাধিক যৌগিক বা মৌলিক অণুরূপে গঠন করছে। তো এর যে সংজ্ঞা দেব সেটা আমরা কিভাবে দেব? যে বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অণু বিয়োজিত হয়ে এক বা একাধিক মৌলিক বা যৌগিক অণু গঠন করে, সেটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এর আরেকটা উদাহরণ দিই, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটাকে যখন আমরা তাপ দেব তখন কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড CaO প্লাস কার্বন ডাই অক্সাইড CO2। এখানে আমাদের কার্বনের সংখ্যাও সমান আছে, ক্যালসিয়ামের সংখ্যা সমান আছে, কার্বনের সংখ্যা আর অক্সিজেনের সংখ্যাও সমান আছে। তো আমাদের এখানে কোনো ব্যালেন্স করা লাগবে না। এই হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। এরপর আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাপারটা কি? মনে করুন 3 বন্ধু A, B আর C। প্রথমে আছে A, দ্বিতীয় স্থানে বসে আছে B, তৃতীয় স্থানে বসে আছে C, কোনো পার্কে বসে গল্প করছে। এখন এদের মধ্যে A আর C বিকে বলল কিছুটা বাদাম কিনে নিয়ে আসতে। তো B গেল বাদাম কিনতে, তো B এর স্থানটা ফাঁকা পড়ে আছে। তখন C এসে এই B এর স্থানে বসলো। তখন এর পাশে কে বসেছে? C, B কিন্তু নেই। তো B এসে কি দেখছে? তার স্থানটা দখল হয়ে গেছে, অর্থাৎ প্রতিস্থাপিত হয়ে গেছে। তো এর একটা উদাহরণ দিই, তাহলে সহজেই বোঝা যাবে। CuSO4, এর দ্রবণের সঙ্গে যদি লোহা Fe এর বিক্রিয়া ঘটানো হয়, তখন এই CuSO4 এই অণুর মধ্যে এই Cu পরমাণুকে এই লোহার পরমাণু সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে নেবে। তো কি উৎপন্ন হবে? FeSO4 এর অণু গঠন করবে, আর এই Cu এটা অধঃক্ষিপ্ত হবে। এই ধাতব Cuটা কী হবে? অধঃক্ষিপ্ত হবে, আর এই Cu এর জায়গা এই Fe পরমাণুটা দখল করে নেবে।
এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এর সংজ্ঞা আমরা কিভাবে দেব? যে বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অণুর মধ্যে এক বা একাধিক পরমাণুকে সরিয়ে অন্য কোনো মৌলের পরমাণু সেই জায়গা দখল করে নেয়, সেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর একটা উদাহরণ দিই, Zn প্লাস HCl। এই Zn পরমাণু এই H পরমাণুকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করবে। কি উৎপন্ন হবে? ZnCl2 প্লাস H2। এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তো এই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আমরা দেখব বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়াটা ঠিক প্রতিস্থাপন বিক্রিয়ারই মতো। কি মনে করুন, AB, আগে যেমন ABC একসঙ্গে বসে গল্প করছিল, এখন AB আর C আর D গল্প করছে। তো এখন AB এর মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে গেল, আর C আর D এর মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে গেল। তো এই C আসলো B এর স্থানে আর B গেল C এর স্থানে, অর্থাৎ বিনিময় করলো, জায়গা এক্সচেঞ্জ করলো। তো A আর C তখন গল্প করবে, আর গল্প করবে কারা? B আর D। এটাই হচ্ছে বিনিময় বিক্রিয়া। এর একটা উদাহরণ কি? AgNO3 সিলভার নাইট্রেট, এই দ্রবণের সঙ্গে যদি NaCl তা সোডিয়াম ক্লোরাইড এর বিক্রিয়া ঘটানো হয়, তো কি হবে? সিলভার নাইট্রেটের মধ্যে যে NO3 মূলক আছে সেটাকে সোডিয়াম ক্লোরাইডের Cl মূলক পরস্পর স্থান বিনিময় করবে। এই NO3 মূলক আর এই Cl মূলক পরস্পর স্থান বিনিময় করে কি উৎপন্ন করবে? সিলভার ক্লোরাইড AgCl, আর উৎপন্ন করবে সোডিয়াম নাইট্রেট NaNO3। তো এরা পরস্পর স্থান বিনিময় করেছে। তো এর যে আমরা সংজ্ঞা দেব সেটা কিভাবে দেব? যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণুর উপাদানগুলি পরস্পর স্থান বিনিময় করে ভিন্ন ধর্ম বিশিষ্ট অণু গঠন করে, সেটাই হচ্ছে বিনিময় বিক্রিয়া। তো এই হচ্ছে আমাদের বিনিময় বিক্রিয়া। এরপর আমরা দেখব যুত বিক্রিয়া সম্পর্কে বা অ্যাডিশন বিক্রিয়া। এই অ্যাডিশন কথাটির মধ্যেই বুঝতে পারছি যুক্ত হওয়া। কি? যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলি বিক্রিয়া করে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ গঠন করে, সেই বিক্রিয়াকেই বলা হয় যুত বিক্রিয়া। কি মনে করুন আরেকটা কথা, এই যুত বিক্রিয়া সব সময় দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে ঘটে। যে C ডবল বন্ড C কিংবা C ট্রিপল বন্ড C কিংবা C ডবল বন্ড O কিংবা C ট্রিপল বন্ড N, এর ক্ষেত্রেই এই যুত বিক্রিয়া দেখা যায়। তো এই যুত বিক্রিয়ার উদাহরণ কি? কার্বন মনোঅক্সাইড CO, এই যৌগটি ক্লোরিন এর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? COCl2 কার্বনিল ক্লোরাইড। এই COCl2 একটি যুত যৌগ। এছাড়া ইথিলিন CH2 ডবল বন্ড CH2, এটার সঙ্গে ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করবে BrCH2, আর এর মধ্যে যে ডবল বন্ড ছিল একটা বন্ড উঠে যাবে, তো সিঙ্গেল বন্ড CH2Br, এই যুত যৌগ উৎপন্ন করবে, অর্থাৎ ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন করবে। এর যে আমরা সংজ্ঞা দেব সেটা কিভাবে দেব? যে বিক্রিয়ায় কোনো যৌগের অণু অন্য কোনো মৌল বা যৌগের অণুর সাথে সরাসরি
যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে সেটাই হবে দ্রুত বিক্রিয়া, তাকে দ্রুত বিক্রিয়া বলা হয়। তো এই হলো দ্রুত বিক্রিয়া। এরপর আমরা দেখব প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, প্রশমিত হয়ে যায় অর্থাৎ লোপ পায়। বিক্রিয়ক পদার্থের যে ধর্ম সেটা বিক্রিয়াজাত পদার্থে আর দেখা যায় না, অর্থাৎ বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ প্রশমন ঘটে যে যদি সামান্য পরিমাণ অ্যাসিড HCl আর সবসময় এক্ষেত্রে লবণ আর জল উৎপন্ন হয়। কি সামান্য পরিমাণ অ্যাসিড HCl এর সাথে যদি সামান্য পরিমাণ ক্ষার NaOH বিক্রিয়া ঘটানো হয় তবে কি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে। লবণ কি NaCl আর জল উৎপন্ন হবে H2O। তো এখানে এই অ্যাসিড আর ক্ষার পরস্পর বিক্রিয়া করে NaCl লবণ আর H2O উৎপন্ন করেছে। এই লবণ আর জলের মধ্যে এই অ্যাসিড আর ক্ষারের কোনো ধর্মই থাকে না, সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায়। এই ধরনের যে বিক্রিয়া এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তো এর সংজ্ঞা কিভাবে দেওয়া আছে, তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্য পরিমাণ ক্ষারক বা ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড আর ক্ষারের ধর্ম সম্পূর্ণরূপে লোপ পেয়ে লবণ আর জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তো এর আরেকটি উদাহরণ দিই। H2SO4 প্লাস ZnO, এটা হচ্ছে ক্ষারক আর এটা হচ্ছে অম্ল। এরা পরস্পর বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করবে ZnSO4 প্লাস H2O। এই ZnSO4 আর H2O এর মধ্যে এই অম্ল আর ক্ষারকের কোনো ধর্ম নেই, সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায়। এই বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কোনো ধর্ম থাকে না বিক্রিয়ক পদার্থের, তো এটাকেই বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।